আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে কি ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে? নতুন পৃথিবী, নতুন টেকনোলজি এবং যেই ওয়ার্ল্ড দ্রুত চেঞ্জ হচ্ছে, সেটার সাথে আমাকে কিভাবে একজন শিক্ষক হিসেবে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে? অথবা একজন সফল শিক্ষক হওয়ার জন্য কি ধরনের স্কিল সেট এবং ডিগ্রি থাকা দরকার, কোয়ালিফিকেশন থাকা দরকার? এট দ্য সেম টাইম আমাদের ক্লাসরুমে টিচার এবং স্টুডেন্টদের কিরকম রিলেশনশিপটা কেমন হবে? ইনক্লুডিং প্যারেন্ট, অভিভাবক, শ্রেণীর সাথে কিরকম সম্পর্ক হবে? এই আম শ্রেণীকক্ষে পাঠদানটা কিরকম হবে? এই সমস্ত জিনিস নিয়ে আজকে কথা বলব। তো শেষ পর্যন্ত থাকুন। সবাইকে স্বাগত। তো ১ম এ শুরু করব আমি। সেটা হচ্ছে যে একটা কম্প্যারিজন হয়তো আসবে। কারণ প্রত্যেকটা জায়গায় যখন আমি কোনো ইমপ্রুভমেন্ট এর কথা ভাববো, তখন আমার আ বেটার কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে হবে নিজেকে। সেটাকে মানে রিফ্লেকশন অথবা ইমপ্রুভমেন্ট করার জন্য। তাহলে সেটা দিয়ে শুরু করি যে আমরা বলি যে একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তো কারিগর যদি আমি শব্দটাকে যদি আরেকটু ডিটেইলস নিয়ে যাই, ব্রেকডাউন করি। কারিগর আমরা এমন একজনকে বুঝাই যে কোনো একটা জিনিসকে সে তৈরি করবে, মোল্ড করবে। সে একদম 0 থেকে সে এটাকে পুরা কমপ্লিট একটা শেপের মধ্যে নিয়ে আসবে। তো এই পুরা প্রসেসের মধ্যে প্রত্যেকটা জায়গায় তার এক্সপার্টিস থাকবে। তো প্রত্যেকটা জায়গায় যদি তার এক্সপার্টিস থাকতে হয়, তাহলে অবশ্যই সে কোনো একটা জিনিস বানাচ্ছে, তো তার ম্যাটেরিয়াল সম্পর্কে এক্সপার্টিস থাকবে। ম্যাটেরিয়ালটা কিরকম এবং সেই ম্যাটেরিয়ালটাকে কতটুকু সুইটেবল, যদি ম্যাটেরিয়ালটাকে কিছুটা মডিফাইড করা লাগে, সেটা করার ক্যাপাসিটি তার থাকতে হবে। কি ধরনের ইকুইপমেন্ট একটা জিনিসকে তৈরি করার জন্য তার লাগবে, সেই ইকুইপমেন্ট সম্পর্কে তার ডিটেইলস আইডিয়া থাকতে হবে। অ্যাজ ওয়েল এস সেই ইকুইপমেন্ট কিভাবে রান করতে হয় সেটা থাকতে হবে। তো এই সমস্ত A to Z শুরু থেকে শেষ পর্যন্ত তার প্রত্যেকটা জায়গায় এক্সপার্টিস থাকতে হবে। তখন আমরা শুধু তাকে কি বলবো? একজন কোনো কিছু কারিগর হিসেবে আমি তাকে স্বীকৃতি দিব এবং বলবো। একজন সফল কারিগর, তাহলে যদি আমি সেটাকে শিক্ষক হিসেবে যখন আমি বলছি যে মানুষকে সে গড়ে দিবে, সে মানুষ গড়ার কারিগর, তাহলে এইখানে এক্সাক্টলি সেম যে সে কি মেটেরিয়াল নিয়ে ডিল করতেছে, তার স্টুডেন্টস কারা এটা জানতে হবে এবং তার কোন ধরনের স্টুডেন্টকে কিভাবে ডিল করতে হবে সেটা তো জানতে হবে। এটা একটা বিশেষ স্কিল সেট। অ্যাজ ওয়েল এস তাকে যে সে বিল্ড করবে, তাহলে সে তার কন্টেম্পোরারি নলেজ সম্পর্কে তার আপডেটেড থাকতে হবে। আমি আম একটা উদাহরণ দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল আমি টিচিং এ এসেছি হয়তো ২০ বছর আগে। তো ২০ বছর আগে যে সমাজ ব্যবস্থা ছিল, টেকনোলজি যে এরকম পরিস্থিতি ছিল, সেই এক্সপোজারটা আমার তখন ছিল না। কিন্তু বাই দিস টাইম পৃথিবী এত দ্রুত চেঞ্জ হয়েছে যে আমাকে এই নতুন পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাকে নিজেকে আপডেটেড থাকতে হবে। কারণ একজন শিক্ষক যখন ক্লাসরুমে যায়, একজন শিক্ষার্থী যখন একজন শিক্ষককে দেখে, তো শিক্ষার্থীর চোখে একজন টিচারকে কিভাবে দেখে? নরমালি দেখে যে আমার টিচার সবকিছু জানে। আমার টিচার সবচেয়ে স্মার্ট। আমার টিচার হচ্ছে সবচেয়ে আপ টু ডেট এবং সে আমি তার মতো হতে চাই। অনেকটা এই মোটিভেশন কাজ করে একজন স্টুডেন্টের ক্ষেত্রে অথবা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে। তাহলে সেই মোটিভেশনটা যদি সত্যিকার অর্থে একজন শিশু অথবা একজন শিক্ষার্থী, একজন হাই স্কুলের একজন শিক্ষার্থী, প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী, তার মনোজগতে একজন টিচার সম্পর্কে যেই জিনিসটা ভাবছে, যেই জায়গাটা সে দিয়েছে, আমি কি একজন টিচার হিসেবে সেই জায়গাতে বসার উপযুক্ত কিনা? ফর এক্সাম্পল আমি যদি বলি আমার ডিজিটাল স্কিল। তো এটাকে আমরা যদি এডুকেশনের ভাষায় বলি, তাহলে আমাকে বলতে হবে ডিজিটাল লিটারেসি, নিউমেরেসি লিটারেসি, ল্যাঙ্গুয়েজ লিটারেসি, যে আমার ভাষাগত কি দক্ষতা আছে। তো এরকম ডিজিটাল লিটারেসি এটাকে বলছি। তো এইটা আমি কতটা আপডেটেড? কারণ আমার ক্লাসরুমে এই মুহূর্তে প্রচুর টেকনোলজি ইউজ করতে হবে। আমার পেডাগজি অথবা পাঠদানের পদ্ধতির মধ্যে অনেক টেকনোলজি ইউজ করতে হবে। ডিজিটাল টেকনোলজি এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। আইসিটি এইটার মধ্যে নিয়ে আসতে হবে। তো আমি কি আসলে সত্যিকার অর্থে সেইটাতে আমি নিজেকে আপগ্রেড করেছি কিনা? একজন স্টুডেন্টের সামনে আমি কি যখন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দিচ্ছি ফর এক্সাম্পল, কম্পিউটার থেকে আমি কোনো কিছু তাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, তাহলে আমি কি এই জায়গাটা স্মার্ট কিনা? কারণ ওই যে স্টুডেন্টদের মনোজগতের মধ্যে রয়েছে যে আমার টিচার হচ্ছে স্মার্ট, একজন হিরো আমার সামনে। তো আমাকে হিরো হতে হবে যদি আমি একজন ভালো ও ও কিছুর কারিগর হতে চাই, মানুষ গড়ার কারিগর যদি হতে চাই, তাহলে আমাকে স্মার্ট হতে হবে এবং আমাকে তাদের সামনে হিরো হতে হবে। হিরো হওয়ার জন্য কি করতে হবে? আমার সমস্ত স্কিলগুলো আমাকে নিজের মধ্যে accumulate করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো সেজন্য ১ম এ বিদেশে যেটা করে যে একজন টিচারকে শুরুতেই সাথেই তাকে ক্লাসরুমে পাঠানো হয় না। কারণ হচ্ছে তাকে প্রিপেয়ার করে পাঠানো হয়। সেই প্রিপারেশন এর যে
প্রসেস, সেই প্রসেসের ১ম ধাপটাই হচ্ছে যে একজন প্রফেশনাল আ টিচার আপনাকে হতে হলে ডিগ্রি এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা প্রফেশনাল ট্রেনিং, একটা কোয়ালিফিকেশন অ্যাচিভমেন্ট সেটা করে যেতে হবে। মাস্টার্স অফ টিচিং অথবা আন্ডারগ্রেড অফ টিচিং পার্টিকুলারলি এইটা ক্লাসরুমের জন্য ডিজাইন করা কিভাবে আপনি সের মধ্যে এই ডিগ্রিটার প্রসেসের মধ্যে, এই ট্রেনিং প্রসেসের মধ্যেই আপনাকে শিখানো হবে যে একজন শিশুর মনোজাগতিক কি ধরনের ভেরিয়েশন হয় এবং তার কি ডিমান্ড আছে, তার সাথে আমি কিভাবে একটা কনটেন্টকে ডেলিভারি করব, কনটেন্টকে আমি কিভাবে তাকে শিক্ষাদান করব, এই সমস্ত জিনিস একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে এই ডিগ্রিটার একটা রিকোয়ারমেন্ট। তো সেইটা একটা জরুরি যে আমি সত্যিকার অর্থেই নিজেকে আপডেট করছি কিনা। তো এর মধ্যে আবার যে প্রশ্ন হতে পারে যে আমি যেহেতু ২০ বছর আগে ডিগ্রি করেছি অথবা টিচিং এ এসেছি, ২০ বছর আগে তো এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন ছিল না। আম এখন যেরকম একটা কমপ্লেক্স ডায়নামিক্স আমাদের এভরিডে আমাদের ফেস করতে হয় সেটা ছিল না। তাহলে সলিউশন হচ্ছে যে নো প্রবলেম। আমাকে কি করতে হবে? কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো এখানে যখন কেউ টিচিং প্রফেশন এ থাকে তাকে কন্টিনিউয়াসলি প্রতি বছর কমপক্ষে ২০ ঘন্টা তাকে প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হয়। এটা একটা প্রফেশনাল রেজিস্ট্রেশনের রিকোয়ারমেন্ট। একটা রেজিস্ট্রেশন প্রসিডিওর এর মধ্যে দিয়ে যেতে হয়। এই কতগুলো জিনিস আমাদের নতুন করে ভাবার সময় এসছে যে সত্যিকার অর্থে যদি আমি একজন ভালো মানুষ গড়ার কারিগর হতে চাই তাহলে আমার এক্সপার্টিস গুলো হচ্ছে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যেটা অপটিমাম এবং সেটা সময় উপযোগী এবং যুগের সাথে এটা কমপ্লাই করে। এই হলো হচ্ছে যে একটা কোয়ালিফিকেশন এবং স্কিল সেটের বিষয়। এরপরে আরেকটা বিষয়ে আমি আলাপ করব এখন। সেটা হচ্ছে যে ছাত্র এবং শিক্ষক, টিচার এবং স্টুডেন্টদের মধ্যে রিলেশনটা কি হবে? কারণ যতক্ষণ পর্যন্ত একটা পজিটিভ রিলেশন, রেপোর্ট বলি আমরা, পজিটিভ রিলেশন তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আ আমি কাউকে কোনো কিছু দিতে পারব না। এটাকে আমি নেয়া দেওয়ার মধ্যে বলব না, এটাকে বলে ট্রান্সফরমেশন। যে আমি আমার একজন শিক্ষক হিসেবে আমি একজন ছাত্রকে ট্রান্সফর্ম করছি। তার মনোজাগতিক জায়গাটাতে আমি এ ঢুকতে পারছি এবং সেই জায়গাটা আমি বুঝতে পারছি এবং তাকে আমি এনলাইটেন করছি। এই যে এনলাইটেনমেন্ট প্রসেস এইটার জন্য আ আমাকে কি করতে হবে? তার সাথে একটা রিলেশন বিল্ড করতে হবে। যদি তার সাথে আমার এমন একটা ট্রাস্টওয়ার্দি রিলেশন তৈরি হয়, তখনই সে আমার কাছ থেকে যখন যে নলেজ যেটা আমি ডিস্ট্রিবিউট করব, আমি তাকে নলেজটা আমি তাকে ট্রান্সফর্ম করব তার মধ্যে। এটা এই নলেজটা এমন নয় আমি দোকানে গেলাম, একটা দোকান থেকে আমি অথবা গ্রোসারি শপ থেকে আমি টাকা দিলাম, একটা জিনিস নিয়ে আসলাম। বিষয়টা এরকম নয়। নলেজ এভাবে ট্রান্সফর্ম হয় না, ট্রান্সফার হয় না। এজন্য একটা বিশেষ শব্দ ইউজ করা হয় ট্রান্সফরমেশন। তো এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন এর জন্য অবভিয়াসলি যে পূর্ব শর্ত হচ্ছে একটা ট্রাস্টওয়ার্দি পজিটিভ রিলেশনশিপ টিচার এবং স্টুডেন্টদের মধ্যে থাকতে হবে। তো স্টুডেন্ট যেন অ্যা সেফ এবং সিকিউর ফিল করে ক্লাসরুমের মধ্যে। সেফ এবং সিকিউর এই অর্থে যে নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া যেন একজন ছাত্র টিচারকে তার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে রিলেটেড প্রশ্ন সেগুলা সে যেন করতে পারে। তো এটা এনশিওর করা একজন টিচারের দায়িত্ব। এট দ্য সেম টাইম এইটা হচ্ছে যে শুধু প্রশ্ন করতে পারা, কোনো ভয়ের পরিবেশ এই ক্লাসরুমের মধ্যে থাকবে না। এটা একটা সেফ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট হবে। এটা এনশিওর করা একজন টিচারের দায়িত্ব। কারণ টিচার আ বিভিন্নভাবে হচ্ছে সে শ্রেণীকক্ষে এম্পাওয়ার্ড এবং তার ডমিন্যান্সটা অনেক বেশি। তো এইজন্য একজন টিচারকে তার লেভেল থেকে স্টুডেন্টদের লেভেলে এসে এইরকম মেন্টাল সেটআপ নিয়ে মিশতে হবে। স্টুডেন্টরা ভুল করবে, সেই ভুলটাকে পজিটিভলি নিতে হবে। অনেক সময় তারা হয়তো একটা কারণ ব্যাখ্যা করতে পারছে না প্রপারলি। কিন্তু তখন টিচারকে স্টুডেন্টদের লেভেলে এসে এই কারণটা খুঁজে বের করতে হয় যে, "তুমি আজ তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি অথবা তোমাকে ক্লাস ওয়ার্ক দিচ্ছি, তুমি সেই কাজটা করছো না কেন?" সে চুপ করে আছে। তো এই ক্ষেত্রে ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আর রাগ করা যাবে না। হয়তোবা রুট কজ বিহাইন্ড এ তার অনেক কারণ আছে। হয়তোবা সে বাসায় গতকালকে তার সাফিসিয়েন্ট রেস্ট হয়নি। কোনো ফ্যামিলি ইস্যু আছে। সে হয়তো সকালবেলা খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট নাস্তা না খেয়েই স্কুলে চলে এসেছে। এরকম কারণ থাকতে পারে। তখন তাকে নরমালি যেটাকে জিজ্ঞেস করতে হয় যে, "আর ইউ ওকে? তুমি কি ঠিক আছো কিনা? কেন তুমি করছো না? কেন করছো না? তুমি করছো না?" এরকম অভিযুক্ত করে কথাটা ঠিক বলা ঠিক হবে না। বরঞ্চ বলতে হবে যে, "কোন জিনিস তোমাকে এই ক্লাস ওয়ার্কটা করতে বাধা দিচ্ছে?" তখন সে ওপেন আপ হবে। সে কমফোর্টেবল ফিল করবে যে হয়তোবা জিজ্ঞেস করতে হবে, "আর ইউ ওকে? ডু ইউ নিড এ ব্রেক?"
তোমার কি একটু তোমার পানি খাওয়া দরকার কিনা? তার প্রয়োজন সম্পর্কে মাল্টিপল কোয়েশ্চেনস করে তাকে ইজি করে তার রিজনটা বের করতে হবে। রিজনটা বের করার পরে তখন আমরা এটার একটা সলিউশন দিতে পারব। তো এই যে পুরো প্রসেস এটা অবভিয়াসলি তখন টিচার এবং স্টুডেন্টদের যে রিলেশন সেটাকে খুবই পজিটিভ একটা এনভায়রনমেন্ট এর মধ্যে না থাকলে এই কনভারসেশনটা হবে না এবং তার আল্টিমেট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা বের করতে না পারলে আমরা এটার কোনো সলিউশন দিতে পারব না। এটা একটা ছোট উদাহরণ। এরকম আরো বিভিন্ন ধরনের সিচুয়েশন এবং সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ধরনের টেকনিক আমাদের ইউজ করতে হবে। এগুলোর জন্যই যে মূলত যেটা বলা হচ্ছে যে একজন প্রফেশনাল ডেভেলপমেন্ট এর মধ্যে দিয়ে যেতে হয় একজন টিচারকে এবং কন্টিনিউয়াসলি তাকে এই ডেভেলপমেন্ট এর মধ্যে যেতে হয় এবং টিচার স্টুডেন্ট রিলেশনশিপটাকে এমন লেভেলে নিয়ে যেতে হবে যেটা ট্রাস্টওয়ার্দি পর্যায়ে র্যাপোর্ট বিল্ড হয়। একজন স্টুডেন্ট যেন টিচারকে রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি এবং সে ১ম পয়েন্ট অফ কনট্যাক্ট হিসেবে মনে করে। এই কতগুলো দায়িত্ব হচ্ছে একজন টিচারের। তো এইটা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ফ্রিডম থাকা। তো এটার মধ্যে আমি একটু ক্রিটিক্যালি একটা ছোট জিনিস এড করতে চাই যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এই জায়গাটা মিডল ওয়েতে থাকেনি। মানে মধ্যম পন্থা যেটাকে বলে যে আমাদের দেশে যেটা হয় ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা ভয়ের সম্পর্ক থাকে এটাই অনেক প্রকট। এটা যেমন অর্থে ঠিক নয়, আবার ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ভয়ের জায়গাটা রিমুভ করার জন্য স্টুডেন্টদেরকে তারা এমনভাবে এম্পাওয়ার করেছে যেটা একটা আদার ওয়ে অ্যারাউন্ড যে অন্য জায়গায় একটা প্রবলেম তৈরি করেছে যে এখন খুবই ডিসরেসপেক্টফুল একটা সিচুয়েশন তৈরি হয়েছে ক্লাসরুমে। তো এইটার ডাউন দ্য লাইন এটা যেটা হয়েছে যে এই কারণে টিচারের পক্ষে স্টুডেন্টদেরকে ক্লাসরুমে পজিটিভলি ম্যানেজ করা অনেক চ্যালেঞ্জিং হয়েছে। এটার সাথে, সাথে যোগ হয়েছে প্যারেন্টদের মিসবিহেভিয়ার। এই সমস্ত জিনিস মিলে যেটা হয় যে প্রফেশনে যেমন টিচিং প্রফেশনে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে একটা বড় অংশ টিচার হওয়ার ৩ থেকে ৫ বছরের মাথায় অর্ধেকেরও বেশি অংশ তারা টিচিং প্রফেশন ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তারা সুইচ করে। তো এইটাও মাথায় রাখতে হবে যে আমি এমন যেন না হয় যে আমি খুবই ভয়ের পরিবেশ আমার ক্লাসরুমে। আবার এমন যেন না হয় যে টিচারদের একদমই কোনো রেসপেক্ট এর কোনো জায়গা নাই। স্টুডেন্টরা কোনোভাবে রেসপেক্ট করছে না। তাহলে সেটাও আরেকটা বড় প্রবলেম। তাহলে ওয়েস্টার্নদের সবকিছুই যে আমাকে নিতে হবে তা না। পজিটিভ যেগুলো আছে সেগুলো আমাকে নিতে হবে। আবার ট্র্যাডিশনাল ভ্যালুজ এর মধ্যে যেগুলা পজিটিভ রয়েছে সেগুলো আমাকে রিটেইন করতে হবে এবং খুব গুরুত্বের সাথে সেটাকে রিটেইন করতে হবে। এরপরে যেটা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে সাস্টেইনেবল আ যদি এডুকেশন সিস্টেম আমরা ইকোসিস্টেম হিসেবে চিন্তা করি তাহলে একজন স্টুডেন্টদের জন্য কিভাবে তাকে সত্যিকার অর্থে এই এডুকেশন প্রসেসের মধ্যে নিয়া যায়। এর মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। অনেকগুলো স্টেক হোল্ডার হচ্ছে একটা হচ্ছে ন্যাশনাল লেভেল পলিসি মেকার থেকে আসতে হবে। সেই জায়গাটা আমি যাচ্ছি না। যেইটা একজন টিচার হিসেবে যা আমার কন্ট্রোলের মধ্যে আছে সেটা হচ্ছে যে আমি টিচার এবং স্টুডেন্টের প্যারেন্ট যারা আছে এই ৩ জনের কোলাবোরেশনে একটা লার্নিং প্রসেস কমপ্লিট হওয়া সম্ভব। একটা লার্নিং সাইকেল কমপ্লিট হওয়া সম্ভব। কারণ হচ্ছে যে কিছু সময় সে স্কুলে থাকে, আবার বাকি সময়টা সে বাসায় থাকে প্যারেন্টদের সাথে। তো এইটা কিছু জিনিস সে স্কুলের ক্লাসরুমে শিখে, অনেক কাজই যেটা আমাদেরকে হোমওয়ার্ক দিতে হয় অথবা বাসা থেকে কমপ্লিট করে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে প্যারেন্টের কোঅপারেশন ছাড়া সেই বাকি পোরশনের কাজটা স্টুডেন্টদেরকে দিয়ে করানো অথবা স্টুডেন্টদের যে লার্নিং পোরশন যেটা বাসায় রয়ে গেছে সেটার আ কন্ট্রোল তো টিচারের কাছে নেই। তাহলে কি করতে হবে? তাহলে প্যারেন্টের সাথে কোলাবোরেশন করতে হবে। তো এইজন্য প্যারেন্ট, স্টুডেন্ট এবং টিচার কোলাবোরেশন ইস ভেরি ইম্পোর্টেন্ট। খুবই গুরুত্বপূর্ণ মূলত একটা লার্নিং প্রসেস এর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। স্টুডেন্টের একটা সাকসেসফুল লার্নিং এর জন্য এই ৩ টা কোলাবোরেশন খুবই গুরুত্বপূর্ণ। টিচার, স্টুডেন্ট এবং প্যারেন্টের সাথে কোলাবোরেশন এবং কন্টিনিউয়াস আপডেট থাকা, প্যারেন্টদের কাছ থেকে জানতে চাওয়া যে প্রত্যেকটা আম শিক্ষার্থী হচ্ছে যে সবচেয়ে বেশি জানে, শিক্ষার্থীর সম্পর্কে সবচেয়ে বেশি জানে হচ্ছে প্যারেন্ট। তারপরে হচ্ছে টিচার। যেহেতু টিচার সে ক্লাসরুমে একটা নির্দিষ্ট ওয়েতে স্টুডেন্টদের সাথে এক্সপোজড হয়। আবার এটা অনেক সময় ন্যাচারাল নাও হতে পারে কারণ ক্লাসরুমের এনভায়রনমেন্ট। আবার একজন শিক্ষার্থী তার বাবা-মার সামনে হচ্ছে ন্যাচারালি এক্সপোজড হয় এবং তার যে ন্যাচারাল বিহেভিয়ার সেটা সেখানে থাকে। এই ইম্পোর্টেন্ট কম্পোনেন্ট গুলা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। এট দ্য সেম টাইম একটা স্টুডেন্টের তার ব্যাকগ্রাউন্ডটা কি ফ্যামিলি, সোশিও ইকোনমিক অথবা ডেমোগ্রাফিক ব্যাকগ্রাউন্ড অথবা ফেইথ, বিলিফ, কালচারাল এবং এথিক্স এইগুলাও ইম্পোর্টেন্ট একজন স্টুডেন্টকে প্রপারলি ইউ নো
লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গাইড করার জন্য। এখন আরেকটা জিনিস হচ্ছে যে একজন টিচারকে এটাও বুঝতে হবে যে একটা ক্লাসরুমের মধ্যে যে সবগুলো স্টুডেন্ট একই এই লেভেলে চ্যালেঞ্জ নিতে পারবে না। তো সেইজন্য এটা আরেকটাকে বলে ডিফারেন্সিয়েশন যে আমি আমার যে টিচিং করছি সেইখানে আমাকে ডিফারেনশিয়েট করতে হবে। যে আমি কিভাবে ডিফারেনশিয়েট করছি। যে একজন স্টুডেন্ট আছে সে খুবই স্মার্ট, তার হায়ার লেভেল ক্যাপাসিটি আছে। তাকে আমি ওই লেভেলে চ্যালেঞ্জ দিচ্ছি কিনা। যদি চ্যালেঞ্জ আমি ওই লেভেলে না দেই তাহলে সে ডিসএনগেজ হবে যে ভাল লাগতেছে না। এটা আমি পারি, এটা আমি করব না। তখন সে আরো ২ জন স্টুডেন্টকে ডিস্টার্ব করবে। আর যদি তার লেভেল অনুযায়ী আমি চ্যালেঞ্জ দেই তখন সেই টাস্কে এনগেজ হবে। আবার একটা স্টুডেন্ট আছে খুবই লো, তার ক্যাপাসিটি অনেক লো। তো তাকে যদি আমি এমন একটা চ্যালেঞ্জিং কাজ দেই যেটা তার ক্যাপাসিটির মধ্যে নাই, সে শুরুতে গিভ আপ করে দিবে। শুরুতে আমি এটা পারব না। তখন তার বাকি অবসর সময় থাকবে। তো প্রচুর অবসর সময় থাকার কারণে সে আরো অন্য স্টুডেন্টদেরকে সে কি করবে? ডিস্টার্ব করবে এবং ডিসএনগেজ করবে। তো এটা আরেকটা পয়েন্ট যে ডিফারেন্সিয়েশন করা। প্রত্যেকটা স্টুডেন্ট তার নিড অনুযায়ী ক্যাটার করা। এর মধ্যে আরো অনেক ডিটেইলস এ যাওয়া সম্ভব। এই মুহূর্তে আর ডিটেইলস এ আমি গেলাম না। এই পর্যন্ত থাকলাম। তো তাহলে আমি যদি আবার কনক্লুসিভলি বলি যে বর্তমান টিচারদের যদি আমি মানুষ গড়ার কারিগর হতে চাই তাহলে কতগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে যে একজন টিচারকে প্রপার কোয়ালিফাইড হতে হবে। প্রপার ট্রেনিং এর এবং প্রফেশনাল যে এই আম স্কিল আছে, নলেজ আছে সেটাকে তাকে অ্যাচিভ করে তারপরে হচ্ছে যে তার টিচার হওয়া উচিত অথবা সে সত্যিকার অর্থে একজন মানুষ গড়ার কারিগর হতে পারবে। এটা একটা রিকোয়ারমেন্ট। তারপরের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে একজন টিচারকে অবশ্যই কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এর মধ্যে থাকতে হবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট। প্রফেশনাল ডেভেলপমেন্ট এর মধ্যে দিয়ে অবশ্যই যেতে হবে। কারণ কন্টিনিউয়াসলি আমাদের টেকনোলজি, টাইম, সময় এবং লাইফস্টাইল এবং সভ্যতা এগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে কন্টিনিউয়াসলি আমাকে এটা ডেভেলপমেন্ট এর মধ্যে আমাকে থাকতে হবে যেন আমি নিজেকে আপডেট করি। আমি যখন নিজেকে আপডেট করব তখন আমি আমার স্টুডেন্টকে সেটা ডেলিভার করতে পারব। এরপর হচ্ছে যে আমার স্টুডেন্টের সাথে এক এমন একটা সম্পর্ক অথবা এমন একটা এনভায়রনমেন্ট ক্লাসরুমের মধ্যে ক্রিয়েট করতে হবে যেন স্টুডেন্ট আমাকে এন্ট্রাস্ট করে, আমাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বস্ত মনে করে এবং আমাকে তার দৃষ্টিতে তার মনের মধ্যে আমি স্কিল সেট অনুযায়ী আমি যেন একজন হিরো হিসেবে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি। তাহলেই শুধু সে আমার কাছ থেকে আসলে মূলত তার যে শেখাটা আমার তরফ থেকে আমি তাকে ডেলিভার করতে পারব। আদারওয়াইজ এটা কমিউনিকেটেড হবে না। ট্রান্সফরমেশন যেটা সেটা হবে না। এরপরে আরেকটা হচ্ছে যে কোলাবোরেশন করা। প্যারেন্ট, টিচার এবং স্টুডেন্ট তাদের মধ্যে কোলাবোরেটিভ এটা লার্নিং প্রসেসটা কোলাবোরেশন এর মধ্যে দিয়ে সম্ভব। ফাইনাল যে কথাটা আমি একদমই বলিনি এই পর্যন্ত যেটা খুবই সিরিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে যে যদি কেউ একজন টিচার হতে হবে তাকে আসলে টিচিং এর জন্য প্যাশনেট হতে হবে। জেনেরিকলি সে টিচিং পছন্দ করে। এটা তার স্বভাবের মধ্যে আছে যে এইটাই তাকে আনন্দ দেয় অন্যদেরকে শেখানো। যদি এইটা থাকে তাহলে বাকি সব জিনিসগুলো একজন টিচার অ্যাচিভ করে নিবে। আর যদি এটা না থাকে তাহলে তাকে পুশ করে, তাকে ড্রাগিং করে, তাকে জোর করে ভালো টিচার বানানো খুবই কঠিন। এটা সম্ভব না। এজন্য এই টিচিং এ যদি কেউ আসতে চায় তাহলে অবশ্যই তার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার আসলে ওই প্যাশনটা আছে কিনা? যে আমি আসলে সত্যিকার অর্থে স্টুডেন্টদেরকে ওই সময়টা দিতে পারবো কিনা? আমার নিজের ডেভেলপমেন্ট এর জন্য আমি নিজেকে ডেডিকেট করতে পারবো কিনা? তো এটা ভাবার দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে শুভেচ্ছা। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।